ইরানে প্রায় 2 সপ্তাহ টানা হামলা চালানোর পর দ্বিতীয় দিনের মতো কোনো হামলা চালায়নি আমেরিকা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়া এবং অর্থনৈতিক চাপের মুখে হামলা স্থগিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলেন ডিফেন্সিভ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসায় উদ্বেগ জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। সিআইএর সাবেক সামরিক বিশ্লেষক টেরা মিলারের মতে, প্রতিরক্ষামূলক অস্ত্রের ঘাটতি ও তেলের দাম বাড়লেও কোনো কৌশলগত অর্জন না আসায় হামলা স্থগিতের প্রধান কারণ। গত 13 জুলাই হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার পর জুন মাসে সই হওয়া আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যায়। এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে বিমান হামলা শুরুর পাশাপাশি দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ পুনর্বহাল করে আমেরিকার সামরিক বাহিনী। প্রায় 2 সপ্তাহ টানা হামলা চালানোর পর শুক্রবার ও শনিবার ইরানে কোনো হামলা চালানো হয়নি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার কারণে এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও আমেরিকার সেনাদের প্রাণহানি বাড়তে থাকায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হামলা জোরালো করার পরিকল্পনা আপাতত স্থগিত রেখেছেন। তবে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াং এর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পক্ষপাতী, সে কারণে ইরানে হামলা স্থগিত করা হয়েছে। হরমুজ প্রণালীতে সন্ত্রাসী কার্যক্রম বা মিত্রদের উপর হামলা অব্যাহত থাকলে সব বিকল্পই বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। ওমানের মধ্যস্থতায় তেহরানে মধ্যস্থতাকারীদের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কিছু আলোচনাও এগিয়েছে। ওমানের কর্মকর্তারা এ বিষয়ে তেহরান সফর করছেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ইমাম সৈয়দ আলী খামেনেয়ী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি যুদ্ধে অবসানের জন্য তাদের প্রধান শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত তার বিবৃতিতে জানানো হয়, আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতার চুক্তি হতে হলে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা পূর্ণাঙ্গভাবে বজায় রাখতে হবে এবং দেশটিতে ইসরায়েলের আগ্রাসনের সম্পূর্ণ ও শর্তহীন অবসান ঘটাতে হবে। ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস ভ্যান হোলেন ডিফেন্সিভ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চলমান এ সংঘাতের কোনো স্পষ্ট কৌশল না থাকা উল্লেখ করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। সিআইএর সাবেক সামরিক বিশ্লেষক টেরা মেলারের মতে, হামলা স্থগিতের পেছনে একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে প্রতিরক্ষামূলক অস্ত্রের ঘাটতি, মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর উপর হামলা এবং ক্রমবর্ধমান তেলের দাম ও অর্থনৈতিক রাজনৈতিক উদ্বেগ অন্যতম। তবে এই সামরিক হামলায় কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক বা কৌশলগত অর্জন না আসাকে প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক টার্নার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, হোয়াইট হাউস খুবই সুপরিকল্পিত এবং পদ্ধতিগতভাবে এগুচ্ছে। তবে টার্নারের মতে, ইরানকে পুরোপুরি বিশ্বাস করা যায় না, তাদের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে বলে মনে করেন তিনি। কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে দাবি করেছেন জাতিসংঘের আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে আমেরিকার বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতির দাবি উড়িয়ে দিয়ে ওয়ালস বলেন, যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংঘাত আরও ব্যাপক আকার ধারণ করলে আমেরিকার বিমান প্রতিরক্ষা সরঞ্জামের মজুত কমে যাওয়ার আশঙ্কায় ইরানে হামলা স্থগিত করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত মাইক ওয়ালস। Engaged at every level, from the most senior levels all the way down to the technical level. যে কোনো পরিস্থিতির জন্য ওয়াশিংটন প্রস্তুত জানিয়ে তিনি বলেন, মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে চলমান আলোচনা এগিয়ে নিতেই সাময়িকভাবে এই হামলা স্থগিত করা হয়েছে। But he's giving talk some space. He's giving it a little bit of room. We've had both Oman and Iran and a number of our other negotiators engaged at every level. ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার সামরিক বাহিনীর যা যা প্রয়োজন তার সবই পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রদূত। এদিকে 22 জুলাই সৌদি আরবের সাথে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর বিষয়ে চুক্তি সই করে ট্রাম্প প্রশাসন। তবে ওই চুক্তি সইয়ের 24 ঘন্টা যেতে না যেতেই প্রেসিডেন্ট ট্রাম্প শর্ত জুড়ে দেন, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ না দিলে এই চুক্তি বাস্তবায়িত হবে না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন ওয়ালস। এই চুক্তিতে সৌদি আরবের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে এই চুক্তির তুলনা করাকে হাস্যকর বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। But he's giving talks some space. He's giving it a little bit of room. মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে ট্রাম্প প্রশাসনের উগ্রবাদের অবসান ঘটানো এবং জীবনযাত্রার ব্যয় কমানোই ডেমোক্র্যাটদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের আর 100 দিন বাকি থাকায় ভোটারদের সংগঠিত করতে ডেমোক্রেটিক পার্টি দেশ জুড়ে কর্মসূচি শুরু করেছে। এদিকে নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস ক্রিস্টি বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনীতির কারণে মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের আর বাকি মাত্র 100 দিন। আগামী 3 নভেম্বর হাউস ও সেনেটের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটের আগে জোরে সোরে মাঠে নেমেছে ডেমোক্রেটিক পার্টি। দেশব্যাপী ভোটারদের উজ্জীবিত করতে উইকেন্ড অব অ্যাকশন নামের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে তারা। এ প্রসঙ্গে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির অন্যতম লক্ষ্য হল সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সহজ ও সাশ্রয়ী করা। এই বার্তা নিয়েই আগামী 100 দিন ভোটারদের দ্বারে দ্বারে যাবেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে হাউস মাইনরিটি লিডার বলেন, বর্তমান প্রশাসনের বিভিন্ন নীতির কারণে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে। বিশেষ করে মেডিকেটে স্মরণকালের অন্যতম বড় বাজেট কাটছাট, স্বাস্থ্য বীমার প্রিমিয়াম বৃদ্ধি এবং বিভিন্ন কর নীতির কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্তমান প্রশাসনের উগ্রপন্থী নীতিগুলোর অবসান ঘটানো তাদের প্রধান রাজনৈতিক লক্ষ্য। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবন্ধেরও দাবি জানান জেফ্রিজ। তিনি বলেন, এই যুদ্ধ গ্যাসের দাম বাড়িয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ডনা ব্রেজাইল জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডেমোক্রেটিক পার্টি 90% নির্বাচনে জয় পেয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা জয়ী হয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন বলে মনে করেন তিনি। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি রিপাবলিকানদের অনুকূলে নেই বলে মনে করেন নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। ফক্স নিউজের সাম্প্রতিক জরিপের তথ্য উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি ও ইরান নীতিতে বর্তমান প্রেসিডেন্ট সাধারণ মানুষ ও স্বতন্ত্র ভোটারদের কাছে মারাত্মকভাবে পিছিয়ে পড়েছেন, যা খুবই বিপজ্জনক। ক্রিস্টির মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকান পার্টির গভীরভাবে আতঙ্কিত হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার প্রশ্ন তোলা রিপাবলিকানদের জন্যই উল্টো ফল বয়ে আনতে পারে। এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সাবেক চিফ অব স্টাফ মাইলস টেইলর বলেন, ট্রাম্পের বক্তব্যে তার সমর্থকদের মধ্যে ভোট প্রক্রিয়া নিয়ে অনাস্থা তৈরি হতে পারে, যা ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স অভিযোগ করেন, বিলিয়নিয়ারদের বিপুল অর্থ নির্বাচনী রাজনীতিকে ক্রমেই প্রভাবিত করছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বেশ কয়েকটি জরিপে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে, যার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তার প্রথম মেয়াদে ডিএইচএস এর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা মাইলস টেইলর। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটরা ব্যাপক উজ্জীবিত হলেও ট্রাম্পের কিছু মন্তব্য রিপাবলিকানদের নিরুৎসাহিত করছে। রাজনৈতিক বিশ্লেষক ইউজিন রবিনসনের মতে, রিপাবলিকানদের স্বার্থের বিষয়টি নিয়ে পরোয়া করেন না ট্রাম্প। এদিকে গ্রাহাম প্ল্যাটনারের পরিবর্তে ট্রয় জ্যাকসনকে মেইনের ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী করার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে মিশিগান, মিনেসোটার মতো স্টেটে তৃণমূল থেকে উঠে আসা প্রার্থীদের রুখতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টি উভয় দলই বিলিয়নিয়ারদের অনুদানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সাধারণ মানুষ দেশের রাজনীতিতে ধনকুবেরদের এই প্রভাবের বিরুদ্ধে রায় দেবে বলেও মনে করেন স্যান্ডার্স। উইসকনসিন ডেমোক্রেটিক পার্টির সাবেক চেয়ার বেন উইকলার স্টেটগুলোর নির্বাচন পরিচালনায় ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ ঠেকাতে মধ্যবর্তী নির্বাচনের পাশাপাশি 7টি সুইং স্টেটের স্থানীয় নির্বাচনকেও গুরুত্ব দিতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান। অন্যদিকে মিশিগানে ডেমোক্র্যাটদের ভিন্ন দুটি ধারার মুখোমুখি অবস্থান নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। দুই ধারার প্রার্থীর মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে এরই মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন গ্রামীণ ও শহরাঞ্চলের ভোটাররা। অপরদিকে মেইনে গ্রাহাম প্ল্যাটনারের পরিবর্তে ট্রয় জ্যাকসনকে বেছে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিলেও বিশ্লেষকরা বলছেন, সুজান কলিন্সের মতো শক্তিশালী প্রার্থী থাকায় ডেমোক্র্যাটদের জন্য এই আসন জেতা বেশ কঠিন হবে। ইন্ডিয়ানা স্ট্রিটের রাজধানী ইন্ডিয়াপলিসের পাশের হ্যামিল্টন কাউন্টির কার্মেল শহরটি পরিচ্ছন্ন পরিবেশ, পরিকল্পিত নগরায়ন এবং নান্দনিক সৌন্দর্যের জন্য দেশ জুড়ে সুপরিচিত।
শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাসের মতো সাজানো এই শহরটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জাতীয় জরিপে দেশের সবচেয়ে বসবাসযোগ্য শহরগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। সর্বশেষ 2026-27 সালের ইউএস নিউজ ও ওয়ার্ল্ড রিপোর্টের র্যাঙ্কিংয়ে কার্মেল দেশের সেরা বসবাসযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে। রং বেরঙের বই দিয়ে তৈরি এই মনোমুগ্ধকর ভাস্কর্যটি যেন পুরো শহরের সৌন্দর্যের আধার হয়ে দাঁড়িয়ে আছে। কার্মেল শহরের প্রতিটি স্ট্রিট এমন সুন্দর ও শৈল্পিকভাবে সাজানো হয়েছে যেন প্রতিটি পদক্ষেপে পথচারীরা মুগ্ধতার আবেশে বিমোহিত হয়ে যান, যা নিয়ে শহরের বাসিন্দাদের গর্বের শেষ নেই। Carmel wouldn't be like it is. Brainerd had a great vision of his vision is what we have now, with all the different people from different countries. Carmel is a great place to raise your family. We moved here a while ago, and just the people are nice. The small town charm next to a big city. Beautiful weather. It's great. কার্মেলে আমি থাকি অনেকগুলো কারণ আছে অবশ্যই। হ্যাঁ, এক হচ্ছে ভালো লাগে, খুবই সুন্দর শহর, অনেক সাজানো এবং গোছানো। এখানে থাকলে যেটা হয় আর কি যে অনেকটা যেহেতু সোশ্যাল সিকিউরিটি এবং অন্য সব কিছুর দিক থেকে নিশ্চিন্তে থাকা যায়, যে মানে কোনো দুশ্চিন্তা অন্য শহরের তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে কম। কার্মেল শহরের সৌন্দর্য দেখার জন্য সামারে হোটেলে জায়গা পাওয়াই মুশকিল। আমেরিকার বিভিন্ন স্টেট সহ পৃথিবীর নানান দেশের পর্যটকদের বিস্ময়েরও কোনো সীমা নেই। কার্মেলের এক একটি স্ট্রিট যেন খোলা মিউজিয়াম। আমাকে যেটা বিস্মিত করেছে যে এখানে মানে শিল্পের যে বিষয়টা, আমরা শিল্প দেখতে মানুষ কোথায় যায়, মানে গ্যালারিতে যায়, কিন্তু এখানে একদম রাজপথের জনপথের যে শৈল্পিক সমাহার এবং অত্যন্ত নাইস অ্যান্ড ক্লিন সিটি, যেখানে কোনো ট্রাফিক লাইট নাই। We've never been here and this is amazing area. We never seen so much family oriented stuff and the cleanliness. It's a fantastic place. I would recommend anybody to come visit here. সবচেয়ে অবাক করার বিষয় হলো এই শহরে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। প্রায় 200 মতো রাউন্ড অ্যাবাউট দিয়ে এমনভাবে শহরকে নিয়ন্ত্রণ করা হয়েছে যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের এক কাব্যিক সংস্করণ। সেই সাথে শহরের শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা এত উন্নত ও শক্তিশালী যে পুরো আমেরিকার ধনী মানুষদের এখন অন্যতম পছন্দের জায়গা কার্মেল সিটি। 2012 সাল থেকে আমেরিকার সেরা সিটির মর্যাদা পাচ্ছে ইন্ডিয়ানার কার্মেল। এই সিটির রাস্তায় হাঁটা মানে আপনি শৈল্পিক একটি শহরের মধ্যে দিয়ে হাঁটছেন।